বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পর্ব হচ্ছে দণ্ডবিধি আইন 1860 সালের আইন, এটা 45 নম্বর আইনের আলোচনা করতেছি আমরা। এই আইন থেকে আমাদের অনেক এমসিকিউ, অনেক প্রশ্ন আসে সিংহভাগ। আমরা 5টা আইন থেকে আশা করি 45 নম্বরের প্রশ্ন এবং এমসিকিউ বেশি থাকে বলে মনে করি। এইগুলো মূল আইন আমাদের জন্য, এই আইনগুলো আমরা একটু বেশি বেশি করে পড়ব। তার প্রথমে একটু বলি, প্রথম হচ্ছে লেগে কয়েকটা আইনের সূচি বলি, তারপরে একটু প্রশ্ন বলি এবং শুরুতেই কয়েকটা প্রশ্ন বললেই, যেমন আমরা অলরেডি 344 ধারা পর্যন্ত 351 পর্যন্ত দ্বারা আলোচনা এমসিকিউ শেষ করছি। তার ভিতরে কিছু প্রশ্ন এখন আগেই বলি, তারপরে সূচি বলবার, কারণ আজকের আলোচনাটা বিশেষ বড় ধরনের না, কিন্তু একটা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য আমি নতুন এটা পড়ানোর জন্য অপহরণ পড়াবো কালকে, তার কারণে এই আয়োজন আজকে। তা ধরেন আমরা অনেক সময় পড়ি সরকারি কর্মচারী দায়িত্ব পালন করা, প্রশ্ন খেয়াল করেন, সরকারি কর্মচারী যখন দায়িত্ব পালন করতে যায় তারা অনেক সময় বাধার সৃষ্টি করে। এই কয় ধরনের বাধা দেয়, কয় ধরনের শাস্তি হয়, সবগুলো যখন আমি আপনাদের সামনে এক প্যাটার্নে আনি দেব, তখন আপনার আমার জন্য খুব সহজ হবে। যেমন সরকারি কর্মচারীর শুরুতেই যখন দায়িত্ব কর্তব্য বাধা দেয়, এই শাস্তিগুলো জনসাধারণ ভোগ করবে বা কাজের বাধা দেওয়ার কারণে তাদের জনগণের, এই সরকারি কর্মচারীর দায়িত্বে বা কাজে বাধা দেওয়ার কারণে জনগণের শাস্তির আওতায় আসবে। কি কি ধরনের শাস্তি কোন কোন ধারায় আছে আমি সেইগুলো বিষয়ে আপনাদের বলবো। এবং সরকারি কর্মচারীর দায়িত্ব পালনে যে বাধা দিলেন, এটা কিভাবে প্রমাণ করবেন, কোন কোন বিষয়ের উপর প্রমাণ করা যায় সে বিষয়গুলো বলবো। এগুলো হলো প্রশ্ন, প্রমাণ। এবং সরকারি কর্মচারী যে দায়িত্ব পালন করতে গেলেন, এই দায়িত্ব পালন করার কি উদ্দেশ্যই বা ছিল, এবং এই দায়িত্ব পালন করা থেকে আমাকে আপনাকে সরায় দেওয়া তার কি অপরাধ বা শাস্তি হয়েছে, আসেন সেই ধারাগুলো আমি একটু বলি। প্রথমেই দেখেন, সরকারি কর্মচারী যদি দায়িত্ব পালন করতে যায়, যদি 5 বা ততোধিক লোকজন সমাগম স্থান হয় এবং সরকারি কর্মচারী কাজে বাধা দান করে, সেটা হচ্ছে 152 ধারা। এটা সরকারি কর্মচারী 152 ধারায় দাঙ্গা দমনকালে বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার সময় যদি জনগণ বাধা দেয়, তাহলে 152 ধারায় জনগণের অপরাধ হয়। এছাড়াও সরকারি কর্মচারীর দায়িত্ব কাজে বাধা দিলে 186 ধারায় তার শাস্তি ভোগ হবে। তাহলে সরকারি কর্মচারীর আরেকটা ধারা পেলাম, 186 ধারায় যদি দায়িত্ব কর্তব্যে বাধা দান করে, তাহলে তার শাস্তি 186 ধারা। এছাড়া আসেন, সরকারি কর্মচারী যদি দায়িত্ব বাধা দেয়, সরকারি কর্মচারী আপনি দায়িত্ব পালন করতে গেলেন, গ্রেপ্তার করতে গেছিলেন, গ্রেপ্তার করতে গেছেন, ওই আসামি আপনাকে বাধা দান, আসামির আত্মীয় স্বজন ভুল করেছে, আসামি বাধা দান করলে 224 ধারায় আসামির শাস্তি। তাহলে সরকারি কর্মচারী আমি আপনি যখন গ্রেপ্তার করতে গেছি, গ্রেপ্তারে ওই আসামি বাধা দান করছে, আসামির শাস্তি 224 ধারা। এখন আসেন, এই সরকারি কর্মচারী দায়িত্ব পালন করতে গেছে, কিন্তু তার বাধা দিচ্ছে তার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, এই লোকগুলো, তখন তার শাস্তি কত? 225 ধারা। এই সরকারি দিয়ে আমি ধারাগুলো আপনাদের বলতেছি। তাহলে 225 ধারায় তার শাস্তি। এরপরে আসেন, এই সরকারি কর্মচারী দায়িত্ব পালন করতে গেছে বা করতেছে, আপনি তারা আঘাত করে বসলেন, সরকারি কর্মচারীর মারিয়ে বসলেন, মার না আঘাত করলেন, যার শাস্তি হলো 332 ধারা। তাহলে 332 ধারায় আপনি তাকে আঘাত করছেন, 332। সরকারি কর্মচারী আপনি গুরুতর আঘাত করছেন, তখন তার শাস্তি কত? তখন আপনার তার শাস্তি আছে 333 ধারায় তার শাস্তি। এই সরকারি কর্মচারীদের আপনি 7-8টা প্রশ্নের উত্তর যদি পান, এইভাবে যদি পড়েন, তাহলে আপনার জন্য 200-250 ধারা মুখস্থ করা লাগবে না। এইভাবে একসময় পড়তে পড়তে পানির মতো করে দেবো ইনশাল্লাহ। এছাড়া ধরেন, আপনি সরকারি প্রশ্ন আসে, ক নামক রিজাউল সরকারি অফিসার দায়িত্ব পালন করার সময় খ নামক ব্যক্তি বা কাদের নামক ব্যক্তি তাকে সরকারি কর্মচারীকে অবরোধ করে রাখলো বা ঘরের মধ্যে আটকায় রাখলো, কি শাস্তি হবে? এখন এই অবরোধের শাস্তি যত সরকারি কর্মচারী হোক, তার তো আইনের আশ্রয় লাভের সুযোগ আছে, আইন পাওয়ার অধিকার আছে। এই ক্ষেত্রে অবরোধের জন্য যে ধারাগুলো পড়ছিলাম, যদি 24 ঘন্টার অধিক সময় কোনো ব্যক্তি সরকারি কর্মচারীকে আটক করে রাখে, তাহলে 342, যদি 3-এর অধিক সময় রাখে 343, যদি 10 দিনের অধিক সময় রাখে 344 ধারা। এইরকম একটা কথার থেকে অনেকগুলো প্রশ্ন আসবে, অনেকগুলো এমসিকিউ হবে।
আমি আপনি যদি ধারাবাহিক থাকি, আমার আপনার জন্য পড়া সহজ হয়ে যাবে। কাদের উস্তাদ বুঝতেছেন? সরকারি কর্মচারীদের কতগুলো বললাম, এবং যদি আপনি সরকারি কর্মচারী আপনাকে অবরোধ করলে, প্রশ্ন আসলো আপনি অবরোধ করছেন জনগণের জন্য না, আমার আপনার জন্য, ওসিকে তুলে নিয়ে অবরোধ করে রাখলো, আইনের আলোতে ব্যাখ্যা করেন কয়দিনের জন্য রাখলো? যদি শুধু অবরোধ আছে তাহলে তার দ্বারা শাস্তি আছে 300 কত, অবরোধ হলো 340 সংজ্ঞা, 342 হলো তার শাস্তি। যখন এই তার দিনের পরিমাণ বেশি হবে, এই অবরোধ 342 অবরোধ করে রাখে, এটা 24 ঘন্টার অধিক হতে হবে। যদি সরকারি পুলিশ রাখে আর পুলিশ ব্যতীত অন্য কোনো ব্যক্তি অবরোধ করে, 24 ঘন্টার দরকার হবে না, সে অবরোধ যতটুকু সময় করে তার জন্য শাস্তি 342। থানার ওসি যদি আপনাকে গ্রেপ্তার করে যদি 30 ঘন্টা অবরোধ করে রাখে বা আটকায় রাখে মানে অবৈধভাবে, সেক্ষেত্রে কি শাস্তি হবে? অবশ্যই তার শাস্তির ব্যবস্থা আছে 342 দ্বারা। আর 343 হলো 3-এর অধিক সময়ের, 3-এর অধিক দিবসের জন্য যদি কেউ আটকায় রাখে, কার্য দিবস না। এরপরে আসেন, সরকারি কর্মচারী যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করে, ঘুষ গ্রহণ করে, কারোর উপকার করতে যায়, আইনকে তোয়াক্কা করি, তাহলে তার কি শাস্তি হবে? আসেন দেখে নেই। সরকারি কর্মচারীর কারণে তো শাস্তি দিলাম, এখন সরকারি কর্মচারী যদি অন্যায় অবরোধ করে, অন্যায় কার্যক্রম করে, তাহলে তার কি অপরাধ, তার কি শাস্তি, সেই সম্পর্কে একটু বলি। পড়াটা একটু পরেই বলি। সরকারি কর্মচারী যদি ঘুষ গ্রহণ করে নির্দিষ্ট বেতন ভাতা ছাড়া তিনি তার দায়িত্ব পালন করার সময়, তাহলে তার শাস্তি হলো 161 ধারায়। এখন সরকারি কর্মচারী ব্যবসায়ীর নিকট থেকে মূল্যবান দাম, সরকারি কর্মচারী আমি আপনি যে সরকারি কর্মচারী, আমি আপনি যে ঘুষ গ্রহণ করি বা ঘুষ গ্রহণ করি, তাহলে 161 ধারা ঘুষ বা নির্দিষ্ট বেতন ভাতার বেশি যদি গ্রহণ করি, 161 ধারায় শাস্তি। এবং যদি কোনো মূল্যবান দ্রব্য বা বস্তু গ্রহণ করি, 165 ধারায় শাস্তি। এবং আমরা যদি সরকারি কর্মচারী কোনো ব্যক্তিকে ক্ষতি করার জন্য আইন অমান্য করি, তাহলে কি হবে? 166 ধারায়। এবং আমরা সরকারি কর্মচারী যদি কোনো ব্যক্তিকে ক্ষতি করার জন্য কি করি, ভুল নথি বা ভুল দলিল প্রণয়ন করি, তাহলে তার শাস্তি 167 ধারায়। এখন আসেন, সরকারি কর্মচারী কোনো ব্যক্তিকে যদি আশ্রয় দান করি, কিসের থেকে? যদি আশ্রয় দান করি অপরাধীকে, তাহলে কি, তাহলে আমি অপরাধের দায় থেকে রেহাই পাবো না, 212। এবং 200 যদি উপহার গ্রহণ করি, আশ্রয় দান করে 213 আসতে পারে। আপনি সরকারি, আমি সরকারি কর্মচারী, ওখানে ডাইরেক্ট সরকারি কথা বলা হয়নি, সবার জন্যই উন্মুক্ত কিছু ধারা আছে, সরকারি কর্মচারীদের জন্য আলাদা ধারা আছে। তার মানে আপনি যদি উন্মুক্ত ধারার থেকে প্রশ্ন আসে সরকারি কথা উল্লেখ করে, তখন আপনি এই 212, 213 কিন্তু সরকারি কথা উল্লেখ নেই। এখানে আছে কি, অপরাধীকে আশ্রয় দান করা, অপরাধীকে আশ্রয় দান করে বকশিস গ্রহণ করা। কিন্তু এই কাজটা বলে দিল পুলিশ কনস্টেবল, পুলিশের ওসি বা সরকারি কর্মচারী, তখন আপনি প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না, বই হাতের ভিতরে এপাশ ওপাশ করবেন, খুঁজে পাবেন না। কিন্তু আপনাকে তখন বুঝে নিতে হবে যে এই প্রশ্নটা আসছে 212, যদি আশ্রয় দান করা, কিসের আশ্রয়? অপরাধীকে আশ্রয় দান করা। এখানে সরকারি লাগা দিয়েছে আপনাকে আমাকে বিভ্রান্ত করার জন্য। 213 আমরা এই আশ্রয় দান করে বকশিস গ্রহণ করছি। এরপরে আসেন, সরকারি কর্মচারী আমরা কি করি, অনেক সময় মানুষকে উপকার করা যায় বা উপকার করার চিন্তা করি, কিন্তু এই উপকারটা কি জন্য করি? আইনের নির্দেশ অমান্য করে যদি আমরা কাউকে উপকার করি, তার সম্পত্তি বাজেয়াপ্তর হাত থেকে রক্ষা করার জন্য করি, এবং তার কারাদণ্ডে দণ্ডিত হাত থেকে রক্ষা করার জন্য করি, তাহলে আমার আপনার শাস্তি হবে 217 ধারায়। আর যদি সরকারি কর্মচারী কোনো ব্যক্তিকে উপকার করার জন্য, তার সম্পত্তি বাজেয়াপ্তর হাত থেকে রক্ষা করার জন্য আমরা যদি আইনের নির্দেশ অমান্য করে ভুল নথি প্রণয়ন করি, ভুল দলিল প্রণয়ন করি, তাহলে আমাদের শাস্তি 218 ধারায়। এছাড়াও সরকারি কর্মচারী আমরা দারোগা বা আমরা দারোগার স্বপ্ন দেখি, আমাদের আইনানুগভাবে গ্রেপ্তার করার অধিকার আছে, গ্রেপ্তার করতে পারি এবং তাকে বিচারের জন্য আদালতে প্রেরণ করতে পারি। তাহলে বিচারের জন্য যখন আদালতে প্রেরণ করার জন্য আমি ক্ষমতাবান, যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারি, এটাও আমি ক্ষমতাবান। কিন্তু এই কাজটা আমি আইনের ঊর্ধ্বে করছি। যাকে গ্রেপ্তার করছে আসলে তিনি অপরাধ করেন নাই এবং তাকে বিচারে প্রেরণ করার জন্য আইনে তার ছিল না, কিন্তু আমি এই যে ক্ষমতার অপব্যবহার যখনই করে ফেলছি, তখন আমার 220 দ্বারায় শাস্তি হবে। তাহলে আমি সরকারি কর্মচারী। একজন ভিডিও মুড অনে আসেন, এই জাহিদ আরস চুয়াডাঙ্গা, আরস তুমি চুয়াডাঙ্গা, তুমি ভিডিও মুডে অনে আসো, তুমি অল্প বয়সের ছেলে, ভিডিও মুডে অনে আসো, সুন্দর চেহারাও তো ভালো। আগল এখানে শিক্ষা লাভের জন্য আইছি, এখানে
লজ্জা শরমের কিছু নাই। আমার আপনার পড়া, আমার দ্বারা যদি আপনি ভালো কিছু শেখেন তাহলে আপনি উপকৃত হবেন, আর আমি যদি খারাপ কিছু বলি আপনি সরে যাবেন, সমস্যা নেই। এখন আসেন 223 ধারা কি বলছে? সরকারি কর্মচারী হেফাজত থেকে যদি আসামি পালন করে তাহলে আমি আপনি শাস্তির হাত থেকে রেহাই পাবো না। এছাড়াও ওই এই পেনাল কোড আইনের 128, 129 রাজবন্দী বা যুদ্ধবন্দী সরকারি কর্মচারীর অবহেলার কারণে যদি পালন করে তাহলে তার শাস্তি 128, 129 ধারায় আছে। এইরকম ভাবে ধারাবাহিক আলোচনা করব। একদিন সব আলোচনা করা যায় না, মনেও থাকে না, মনেও আসে না। একদিন এসে যদি কেউ বই নিয়ে বসে যায় বহুত কিছু করব, এসে বোকার স্বর্গে আছে। আর আমি যদি বলি একদিন আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবো, এটা আমি তাহলে বোকার স্বর্গে বাস করি। যাক, আমরা সবাই প্রমোশনের আশায় বসে থাকি। এই ক্লাসগুলো পরে অনেকবার দেখে বা ভিডিওতে অনেক দেখেন, এবং ওদের ভবিষ্যতে আমার ইউটিউবে থাকবে আইন পরি ডিসকাস দ্য ল, ধারাবাহিকভাবে আপনারা দেখে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে কি, বেশি সময় আলোচনা করবো না, আজকে শুক্রবার জুমার দিন 40-45-এর মধ্যে আমরা ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। তাহলে এখন আসছেন আরেকটা প্রশ্ন আসে আমাদের কাছে, এই যানবাহন। আমরা যে অনেক সময় রাস্তাঘাটে কিন্তু গাড়ি ঘোড়া চালাই, দেখবেন যানবাহন খুব দ্রুত গতিতে চালাগেল, কিন্তু আপনি দ্বারা খুঁজে পান না। এটা কিন্তু প্যানেল কোডে আছে, সরাসরি সড়ক পরিবহন আইনে মামলা আছে, কিন্তু প্যানেল কোডের একটা কথা উল্লেখ আছে, যানবাহনে আপনার ক্ষতি মানে এমন বেপরোয়া চালালেও আপনার গণশান্তি নষ্ট করে ফেলাইছে, অথবা ঘোড়া চালালে খুব দ্রুত গতিতে ঘোড়া বা অশ্ব চালা নিয়ে যাচ্ছে, এতে আপনার মনে আতঙ্ক সৃষ্টি হতে পারে, ভয় হতে পারে, এবং গণশান্তি অশান্তির সৃষ্টি হতে পারে। এই একটা ধারার কারণে 3টে ধারা আপনি লিখতে পারবেন যদি বুঝতে পারেন। এই ঘোড়া যে নিয়মিত আপনার আমার চাকরি, দেখবেন মোটর সাইকেল উড়াধুরা চালায়, তাহলে আপনি চুমকে ওঠেন, নারী চুমকে ওঠে, বাচ্চা ভয় পায়, এবং আরেকজন গাড়ির চালকও ভীত সন্তুষ্ট বোধ করে। মনে রাখবেন, সড়ক পরিবহন আইনের যখন হয়েছে সড়ক পরিবহন আইনে যদি অপরাধ হয়, সে যদি সড়ক পরিবহন আইনে বিচার করা যায়, দণ্ডবিধি আইন তার বাধা সৃষ্টি করবে না। দণ্ডবিধি আইনের 5 ধারা বলছে এই আইনের অপরাধের বিচার যদি অন্য কোনো আইন করে, দণ্ডবিধি আইন তার বাধা সৃষ্টি করে না। এবং দণ্ডবিধি আইন যদি বিচার করে, অন্য আইন তাকে ক্ষুণ্ণ করবে না এবং বাধা সৃষ্টি করবে না। তবে আমাদের নিত্যদিন যখন এই মোটরসাইকেল উড়াধুরা চালা আপনি ধরলেন, এখন ধারা খুঁজে পাচ্ছেন না, কোন ধারায় মামলা দেবেন, ও কি অপরাধ করছে, এবার খালি চুলকাবেন যে কি হয়েছে, বাজার ধারা খুঁজে পাচ্ছেন না। তাহলে এই যে গণশান্তি নষ্ট করে যে ও জোরে চালাচ্ছে, সড়ক পরিবহন আইনে যদি না পান, আমরা দণ্ডবিধি হলো মূল আইন 1860 সালের 45 নম্বর আইনের 100 কত বলবেন 179 ধারা, ভুল বলছি, 279 ধারা। 279 ধারা, যদি কোনো ব্যক্তি রাজপথে বেপরোয়াভাবে যান বা অশ্ব চালায় গণশান্তি নষ্ট করে, তাহলে তার শাস্তি 279 ধারায়। এই একটা কথাই, যদি কোনো ব্যক্তি বেপরোয়াভাবে যান বা অশ্ব চালা কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটা ফেলালো, তাহলে কি বললো, এই ঘোড়া চালা বা মোটরসাইকেল চালা কাউকে মেরে ফেলালো, তাহলে এই যদি মেরে ফেলায়, তা সে কিন্তু খুন করলো না, সে কি করলো, অপরাধজনক নরহত্যা করলো। তার সংজ্ঞা হবে অপরাধজনক নরহত্যা। খুনের যে অপরাধজনক নরহত্যার সংজ্ঞা 300 ধারায় পড়ছেন, সে অপরাধজনক নরহত্যা করছে, তাহলে তাকে কি মাপ পাবে? সেও বিচারের আওতায় আনা যাবে 304-এর খ ধারায়। 304-এর খ ধারায় তিনি যদি বেপরোয়াভাবে যান বা অশ্ব চালা কোনো ব্যক্তিকে মেরে ফেলান, 304-এর খ তার শাস্তির আওতায় আনা যাবে। এছাড়া আসেন দণ্ডবিধি আইনের 338-এর ক। 338-এর ক বলছে, যদি বেপরোয়াভাবে যান বা অশ্ব চালায় কাউকে মৃত্যু ঘটান, অশ্ব চালায় এইটা আরো আপনি সাইলেন্ট করে দেন, আপনার ওখান থেকে আজানের ধ্বনি আসতেছে, তো ক্লাস রেকর্ডিং শুনতে সমস্যা হবে। ধন্যবাদ। আপনি একদিন ক্লাসে আসে সব বসছেন এবং আপনি খুব এক্সপার্ট ছেলে, আমি বিশ্বাস করি, 2 দিন ডিউটি করে দেখছি, আপনি লাগে থাকেন, বিন্দু পরিমাণ যদি উপকার হয় হবে, আশা করি বিন্দু পরিমাণ হবে না, সিন্দুর থেকেও বেশি হবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। তারপরে কি বললাম, 338-এর ক বলতেছিলাম, বেপরোয়াভাবে যান বা অশ্ব চালায় যদি গুরুতর আঘাত করে তার শাস্তি। তাহলে একটা ধারার একটা লাইন মুখস্থ করছেন, এর সাথে কতগুলো ধারা, কতগুলো ভাবে আমি আপনাদের সামনে প্রশ্ন উপস্থাপন করব ধারাবাহিকভাবে, এবং যখন এর সাথে কি ধারাগুলো আরো আছে অন্যান্য আইন, আমি আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার সাথেই থাকেন। এবার সামনে কটা সূচি বলি, সূচির পরের থেকে আমরা
আমি এখন দণ্ডবিধি আইন 319 ধারা থেকে শুরু করে 351 ধারা পর্যন্ত সূচি বলবো। এরপরে 52, 53, 54 ধারার ধারাবাহিক একটা আলোচনা দিয়ে শেষ। বেশি সময় নেব না, সাথেই থাকবেন। আপনারা আছেন বলে আমার ক্লাস চলমান আছে, এবং যারা ক্লাস দেখেন তাদের জন্য দোয়া এবং শুভকামনা। পরীক্ষার সময় যদি কেউ আসে 3 মাস 2 মাস আগে, ওর শুধু কপাল থাপড়ানো ছাড়া আর কোনো কিছু হবে না, কারণ এটা একদিনের কাজ না, এটা একটা দীর্ঘ প্রসেস। কঠিন প্রশিক্ষণ, সহজ পদোন্নতি। কঠিনভাবে অধ্যবসায় করবেন, আপনার পদোন্নতি সহজ হয়ে যাবে। এখন আসেন সূচি বলি। আঘাত সম্পর্কিত 319 আঘাত, 319 আঘাতের কথা বলছে, আঘাতের সংজ্ঞা। 320 গুরুতর আঘাত, 320 বলছে গুরুতর আঘাত। গুরুতর আঘাত 8 ভাগে বিভক্ত। এরপরে 321 স্বেচ্ছাকৃত আঘাত দান, 321 স্বেচ্ছাকৃত আঘাত দান। 322 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দান, 322 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দান। 323 স্বেচ্ছাকৃত আঘাত দানের শাস্তি, 323 স্বেচ্ছাকৃত আঘাত দানের শাস্তি। 324 স্বেচ্ছাকৃত বা মারাত্মক অস্ত্র অথবা অন্য কোনো মাধ্যমে আঘাত করার শাস্তি। 324 স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র অন্য কোনো মাধ্যম দিয়ে আঘাত করার শাস্তি। 325 গুরুতর আঘাতের শাস্তি, 325 গুরুতর আঘাতের শাস্তি। 326 স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র বা অন্য কোনো মাধ্যম দ্বারা গুরুতর আঘাত করা। 326 স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র অন্য কোনো মাধ্যমের সাহায্যে গুরুতর আঘাত করা, অন্য কোনো মাধ্যম বা বস্তুর সাহায্যে গুরুতর আঘাত করার শাস্তি। 326 ক, স্বেচ্ছাকৃতভাবে দুটি চোখ উপড়িয়ে ফেলা, অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা দুটি চোখের বিনষ্ট করা, তার শাস্তি। 326 ক, স্বেচ্ছাকৃত দুটি চোখ উপড়িয়ে ফেলা, অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা দুটি চোখের দৃষ্টিশক্তি নষ্ট করে ফেলা, তার শাস্তি হলো 326 ক। এরপর আসেন 327 স্বেচ্ছাকৃতভাবে বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া বা অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য, তার শাস্তি। 327 স্বেচ্ছাকৃতভাবে বলপূর্বক সম্পত্তি আদায় বা অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য সাধারণ আঘাত করার শাস্তি। 328 মলমপাটি বা ওষুধ প্রয়োগ করে কোনো ব্যক্তিকে আঘাত করার শাস্তি। এরপরে চলে যান 329 স্বেচ্ছাকৃতভাবে বল প্রয়োগ করা বা সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য গুরুতর আঘাত করার শাস্তি। 330 কি বলছে? বলপূর্বক স্বীকারোক্তি আদায় করার জন্য স্বেচ্ছাকৃত আঘাত করা শাস্তি। স্বীকারোক্তি আদায় করার জন্য এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 330 স্বীকারোক্তি আদায় করার জন্য আপনি স্বেচ্ছাকৃত আঘাত দান করছেন, তার শাস্তি। 331 স্বেচ্ছাকৃতভাবে স্বীকারোক্তি আদায় করার জন্য গুরুতর আঘাত করছেন স্বীকারোক্তি আদায় করার জন্য, তার শাস্তি। 333 সরকারি কর্মচারী আমি আপনি দায়িত্ব পালন করছি, যদি কোনো ব্যক্তি আমাকে স্বেচ্ছায় আঘাত করে, তার শাস্তি। 333 সরকারি কর্মচারীর উপর আঘাত করার শাস্তি, সাধারণ আঘাত করার শাস্তি। 332 সরকারি কর্মচারীর উপর আঘাত করার শাস্তি। 332 সরকারি কর্মচারীর উপর আঘাত করার শাস্তি। 333 সরকারি কর্মচারীর কর্তব্য পালনের সময় যদি গুরুতর আঘাত করে, তার শাস্তি। 333 সরকারি কর্মচারীর তার কর্তব্য পালন করার সময় যদি গুরুতর আঘাত করে, তার শাস্তি। 334 হঠাৎ উত্তেজনার বশতে স্বেচ্ছাকৃত আঘাত দান করলে, তার শাস্তি। 334 উত্তেজনার বশতে আঘাত করলে, তার শাস্তি। 335 উত্তেজনার বশতে স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দানের শাস্তি। 335 উত্তেজনার বশতে স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দানের শাস্তি। 338 ক, জনপথে বেপরোয়া যান বা অস্ত্র চালান